আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন টু সচিবালয়মুখী লং মার্চে ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীর। এ নিয়ে আলোচনাতে নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, লং মার্চে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম যে ব্যাপক পরিমাণ মানুষ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে লং মার্চ শুরু করেছে এবং এখন তারা প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং সেখান থেকে ঘুরে কিন্তু আবার এই নগর ভবনে এসে তারা আজকের যে কর্মসূচি সেটি শেষ করবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মিছিলটি কিন্তু শুরু হয়েছে। তারা এখন সচিবালয়ের দিকে যাচ্ছে এবং সেখান থেকে আজকের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে। আমরা জানি যে গেল 3 দিন থেকে কিন্তু বিভিন্নভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন এবং এই যে মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করবার দাবি জানানো হচ্ছে। এবং আজকে আমরা দেখছিলাম যে গত 2 দিনের থেকে কিন্তু অনেক বেশি মানুষের উপস্থিতি এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন লোকজন এসেছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে নাগরিক যেসব সুযোগ সুবিধা সেটি কিন্তু আসলে মেয়র কিংবা প্রশাসক না থাকার কারণে জনগণের ব্যাপক পরিমাণে ভোগান্তি হচ্ছে এবং তাদের এই ভোগান্তি দূর করবার জন্য কিন্তু একজন মেয়রের প্রয়োজন, যিনি ইশরাক হোসেনকে তারা দাবি জানাচ্ছে। যেহেতু প্রশাসনের পক্ষ অর্থাৎ হাইকোর্টের রায়ে মেয়রকে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গেজেটও প্রকাশ করা হয়েছিল। কিন্তু আসলে নানা কারণে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে যে দায়িত্ব গ্রহণ সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। সেই শপথ গ্রহণ করবার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন আজকের এই সাধারণ জনতা যারা এসেছে। তারা এখানে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছে। একইভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো নেতাকর্মীরা আছে। এর সাথে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু সাধারণ যারা নগরবাসী তারাও কিন্তু এসেছে এবং ঢাকাবাসীর ব্যানারে আজকের এই মিছিলটি কিন্তু চলছে। সেটি এখন তারা নগর ভবন থেকে রওনা দিয়ে প্রেস ক্লাব হয়ে সচিবালয় থেকে ঘুরে নগর ভবনে এসে তারা কিন্তু মিছিলটি শেষ করবে। এবং আমরা জানি যে গত 2020 সালে কিন্তু মেয়র নির্বাচন হয়েছিল, যেখানে মেয়র ইশরাক হোসেন এবং তিনি বিএনপির প্রার্থী ছিলেন। একই সাথে আওয়ামী লীগের যে প্রার্থী ফজলে নূর তাপস তিনিও কিন্তু ছিলেন। সেখানে কিন্তু নির্বাচনে ফজলে নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এবং সেখানেই কিন্তু বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দাবি করছিলেন যে তাকে অবৈধভাবে কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং তখন কিন্তু তিনি একটি রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করার পরেই সেই রিট কিন্তু পুনরায় চালু করা হয় এবং পরবর্তীতে গত মাসেই কিন্তু তাকে রায় ঘোষণা করা হয়, সেই রিটের রায়। এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং তাকে সেখানে একটি গেজেটও প্রকাশ করা হয়েছিল। যদিও সেই গেজেট নিয়ে আসলে বিভিন্নভাবে আলোচনা রয়েছে, সেখানে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি প্রশ্ন উঠেছিল। যদিও আইন মন্ত্রণালয় বলছিল যে তাদের কাছে আসলে তাদের পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু সেই পরামর্শের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের জবাবের অপেক্ষা না করেই কিন্তু এই তৎকালীন এখনকার বর্তমান যে নির্বাচন কমিশন তারা কিন্তু তার ইশরাক হোসেনের ব্যাপারে গেজেট প্রকাশ করেছিল। যদিও নির্বাচন যেহেতু 2020 সালের 1 ফেব্রুয়ারি হয়েছিল, সেখানে মার্চে কিন্তু শপথ গ্রহণ করেছিল তৎকালীন মেয়র ফজলে নূর তাপস এবং সেই হিসেবে কিন্তু 2025 সাল আজকে, এখন 25 সালে কিন্তু তার এই মেয়রের যে মেয়াদ সেটি কিন্তু শেষ হয়ে যাবার কথা। ফলে নানা ধরনের জটিলতা এখানে তৈরি হয়েছে যে তিনি যদি এখন শপথ গ্রহণ করেন তার মেয়াদ কতদিন হবে, যেহেতু এই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তী প্রশাসক কে হবে। নানা জটিলতার মধ্য দিয়ে কিন্তু এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত এই অবস্থায় চলে এসেছে। হাসান, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন টু সচিবালয়মুখী লং মার্চে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীর। এ নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশাল ও নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের সমাবেশ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও শরীফুল ইসলাম। প্রথমে যাচ্ছি বরিশালে। শাকিল, সমাবেশে তরুণদের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, তারুণ্যের রাজনৈতিক প্রতিষ্ঠায় যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, সেখানে কিন্তু ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের যে নেতা যারা আছেন তারা কিন্তু বরিশাল থেকে সকাল 8টা থেকে 9টার মধ্যেই কিন্তু বিভিন্ন পরিবহনে করে খুলনার উদ্দেশ্যে কিন্তু তারা চলে গিয়েছেন এবং বিকেল 3টায় যে সমাবেশটি আছে সেই সমাবেশে তারা যোগ দিবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। আমি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। তারা যেটা জানিয়েছে যে আজ এই যে সমাবেশ, এই সমাবেশকে সফল করতে কিন্তু তারা খুলনা গিয়েছে। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে আমি যে বরিশাল মহানগর এবং জেলা বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে দাঁড়িয়ে আছি। সকাল 8টা-9টার সময়ও কিন্তু এখানে নেতাকর্মীদের পুরো সমাগম ছিল এবং তারা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু পোস্টার লাগানো আছে এবং এখানে কিন্তু উল্লেখ করা আছে যে খুলনার শিববাড়ি মোড়ের যে জিয়া হল চত্বর আছে সেখানে কিন্তু এই যে সমাবেশ, এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগ, এই দুই বিভাগের সমন্বয়ে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হবে। নেতাকর্মীরা যেটা জানিয়েছেন যে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু তরুণরা যাতে রাজনীতিতে আগ্রহী হয় এবং তরুণরা যাতে দেশ গড়তে যে ভূমিকা, সেই ভূমিকা রাখবে বলে কিন্তু তারা আশা করছেন। পাশাপাশি তরুণরা যাতে রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠে, এই কারণে কিন্তু এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং তা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফা সম্পর্কেও কিন্তু এই সমাবেশে বিস্তারিত আলোচনা হবে বলেও কিন্তু যারা নেতাকর্মী আছে তারা জানিয়েছেন। এবং সবার কিন্তু একটাই আশা যে এই সমাবেশের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতিতে বড় একটি ভূমিকা রাখবে বলেও কিন্তু তারা মনে করছেন এবং পাশাপাশি রাজনীতি বিমুখ যে তরুণ প্রজন্ম যারা রয়েছে তারাও রাজনীতিতে আগ্রহী হবে বলে কিন্তু মনে করছে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকায় সবশেষ। আমরা যাব নড়াইলে, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী, জানবো সেখানকার খবর। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে খুলনা বিভাগের যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের পক্ষ থেকে যে আজকের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে খুলনা এবং বরিশাল বিভাগের দলীয় নেতা কর্মীরা মূলত এখানে অংশ নেবে। এখান থেকে নড়াইলের যে যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখান থেকে যে খুলনা বিভাগীয় যে সমাবেশ রয়েছে সেখানে কিন্তু তারা যাবেন। মূলত আজকের যে দেশ গড়ার শপথ হোক তরুণদের, এই ভোট, এই স্লোগান নিয়ে মূলত আজকের যে খুলনা বিভাগের যে সমাবেশ অনুষ্ঠিত হবে, এই সমাবেশটি হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে মূলত এই অনুষ্ঠানটি হবে খুলনা বিভাগীয় সার্কিট হাউস মাঠে এই অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যে নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে আজকে তারা জানাচ্ছেন আমাদেরকে যে নেতৃবৃন্দ মূলত তরুণরাই মূলত আগামী দিনের যে নেতৃত্ব দিবেন, যে নেতৃবৃন্দ মূলত আগামী দিনের যে তরুণ, তারাই কিন্তু আগামী দিনের নেতৃত্বে দেবেন। সেই নেতৃত্বের কারণে তরুণদের যে মধ্যে যে সমাবেশ, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মূলত আজকের এই সমাবেশ এর আহ্বান জানানো হয়েছে। তিনি তরুণদের যে আগামী দিনের যে পরিকল্পনা রয়েছেন, তার এই দেশের যেসব তরুণ সমাজ রয়েছে, আগামী যে নির্বাচন রয়েছে, নির্বাচনে কিন্তু তরুণরাই মূলত বড় ধরনের একটি ভূমিকা রাখবে বলে তিনি মনে করছেন। সেই কারণে তরুণদের নিয়ে যে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু তিনি আজকের এই সমাবেশের আয়োজন করেছেন। সেই উপলক্ষে নড়াইল জেলার কয়েক হাজার নেতাকর্মী, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী কিন্তু বাস এবং কেউ আছে
কেউ যাবেন আপনার লঞ্চে যাবেন, কেউ কিন্তু যারা ট্রেনেও কিন্তু অনেকে যাবেন। সে বিষয়ে আমরা আসলে এখানকার যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু জানার চেষ্টা করছি যে আজকে যে যে সমাবেশে তারা যাবেন কি আসলে মূলত তাদের লক্ষ্যটা কি, সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করছি। আমরা জানাচ্ছি জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজের কাছ থেকে জানতে চাইবো আসলে আজকে সমাবেশের মূল উদ্দেশ্য কি, মূলত কি জন্য আপনারা আজকে খুলনায় সমাবেশে যাচ্ছেন? আজ 17ই মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যুব দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে নড়াইলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী এখন আমরা নড়াইল জেলা পার্টি অফিসের সামনে উপস্থিত হয়েছি। আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হব। আমাদের এই খুলনার যে সমাবেশ, এই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন যে আমরা বিগত দিনে বাংলাদেশের যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই তরুণ সমাজ আগামী দিনের জাতীয় এবং রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে। এই কারণে তরুণের যে সমাবেশ, এই সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য এবং আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে আমরা সবাই মিলিত হয়েছি এবং আমরা এই ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আমরা এখানে উপস্থিত নড়াইল জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কি উদ্দেশ্য, মূলত আপনারা কত লোক এখান থেকে রওনা দেবেন বলে আমাদের একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে যিনি আমাদের সামনে যে ভোট আসছে, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের আহ্বানে নড়াইল জেলা বিএনপি সভাপতি, সম্পাদক এবং অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আজকে আমরা খুলনায় সমবেত হব। নড়াইল থেকে আমাদের প্রিয় নেতা বলেছেন 10,000 লোক নিয়ে আমরা খুলনায় যাব। আমরা ইতিমধ্যেই নড়াইলের গাড়িবহর আমরা সংগ্রহ করেছি। নড়াইল, লোহাগাড়া, কালিয়া, নড়াগাতি থেকে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা খুলনার এই তারুণ্যের সমাবেশে যোগদান করব। আমরা আগামী দিনের বাংলাদেশ গঠন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে বিএনপি, তার যে 31 দফা রয়েছে সেই 31 দফা বাস্তবায়নের জন্য মূলত আজকের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেখানে নড়াইল জেলা বিএনপির সঙ্গে সভাপতি। ধন্যবাদ আপনাদেরকে। বরিশাল ও নড়াইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। মাগুরা চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মাত্র 71 দিনের মাথায় মামলার রায় ঘোষণা হলো। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, রায়ের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে। আজ মাগুরার বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজকে সেই রায় প্রদান করেছে মহামান্য আদালত। আজকে এই রায়ে প্রধান অভিযুক্ত 164 ধারায় জবানবন্দি দিয়েছিল যে হিটু শেখ, তার ফাঁসি এবং 1 লক্ষ টাকা জরিমানা, তার ছেলে সজীব এবং রাতুল এবং স্ত্রী জায়দাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই থেকে কিছুক্ষণ আগেই তাদেরকে ঝিনাইদহ জেলা কারাগারে আবার প্রেরণ করা হয়েছে। এদিকে আমরা কথা বলবো এই রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী স্পেশাল পিপি মনিরুজ্জামান মুকুল সাহেবের কাছে আমরা প্রশ্ন করতে চাই যে আজকে যে দীর্ঘ এতদিন পরে খুব কম সময়ের মধ্য দিয়ে আসিয়ার যে রায় কার্যকর হলো, কিন্তু দেখা গেল শুধু একজন মাত্র আসামি, তাকে জরিমানা এবং মৃত্যুদণ্ডাদেশ তাকে দেওয়া হয়েছে। অন্যান্য 3 জন আসামিকে এখানে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই সম্বন্ধে আপনাদের রাষ্ট্রপক্ষের কি মতামত? ধন্যবাদ আপনাকে। আজকে যে রায় ঘোষিত হয়েছে, রায়ে 1 নম্বর আসামি হিটু শেখকে বিজ্ঞ আদালত সর্বোচ্চ শাস্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের সংশোধিত 2003-এর 9-2 ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং অনধিক 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন। অন্যান্য আসামিদেরকে খালাস দিয়েছেন। আমরা এই মকদ্দমায় 1 নম্বর আসামির সাজায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং
অন্যান্য আসামি যাদেরকে খালাস দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় আমরা রাগের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলতেছিলেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল। তিনি আমাদেরকে জানিয়েছেন এই রায়ের কপিটা পাওয়ার সাথে সাথেই তারা উচ্চ আদালতে কথার মাধ্যমে তারা এই পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। এই ছিল আমার কাছে আসিয়া রায়ের সর্বশেষ সংবাদ। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা কোনো একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, বাংলাদেশ বলছে এটা আমাদের কাজ না। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করলাম, অর্থ মন্ত্রণালয় প্রথমে খুব গুরুত্ব দিল না, পরে বললো যে কি করতে হবে আমাদেরকে বলে। তখন আমরা বলি একটা রেগুলেটরি অথরিটি হওয়ার দরকার, কারণ যে হারে এটা বাড়ছে এটা একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা নিয়ে লাভ করে বারে বারে বৈঠক হল অর্থ মন্ত্রণালয়ে। তখন গভর্নর ছিলেন ফখরুদ্দিন সাহেব, ওটা সমর্থন করলো। একটা জায়গায় প্রাইস লাগলো যে আমি রেগুলেটরি অথরিটি হবে, কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে হবে না। এটাতে আমি ঘোরতর ভাবে আপত্তি দিলাম, বাংলাদেশ ব্যাংকের অধীনে হতেই পারবে না। তারা ব্যাখ্যা চাইলো রেগুলেটরি অথরিটি হতে হলে একমাত্র প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। আমি একটা কথা ব্যাখ্যা করলাম, সেটা বহুবার বহু দেশে বলেছি, এখন বলি। সেটা হলো, দেখো আমরা যদিও এটাকে ব্যাংক বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক, কিন্তু জিনিস তফাৎ, ভিন্ন জিনিস, একেবারে ভিন্ন। কিরকম ভিন্ন তা আমি উদাহরণ দিতাম, এখনো সেই উদাহরণ আবার বলবো আপনাদেরকে। আমি বললাম যে দেখেন, আমেরিকান ফুটবল ও ফুটবল, ইউরোপিয়ান ফুটবল ও ফুটবল, কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে নিয়ে আমেরিকান ফুটবল চালাইতে চান, ইট উইল বি ডিজাস্টার, পাগল হয়ে যাবে সবাই। আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকে দিয়ে, সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ক্ষুদ্র ঋণ রেগুলেট করবেন। বাংলাদেশ ব্যাংক তো ক্ষুদ্র ঋণ জানেই না, সে তো ইউরোপিয়ান ফুটবলের রেফারি, তাকে রেগুলেটরি অথরিটির দায়িত্ব দেওয়া ঠিক হবে না। বলছে আমরা পৃথকভাবে করবো, আমরা পৃথকভাবে করলেও এটা বাংলাদেশ ব্যাংকের জিনিস হবে, এটাকে ভিন্ন করতে হবে। এইটা নিয়ে বহুদিন ঝগড়া হলো, তো অবশেষে রাজি করালাম, ফখরুদ্দিন রাজি হলো যে হ্যাঁ এটাকে পৃথক করা হবে, পৃথকভাবে হবে। তখন কথা উঠলো যে একজন ডেপুটি গভর্নরকে দিয়ে এটা প্রধান হবে না। আমি যে না, তাহলে আবার এটাকে নিচে নামিয়ে ফেললে গভর্নরকে এটা প্রধান হতে হবে, তাহলে এটা গুরুত্ব পাবে। ডেপুটি গভর্নরকে দিলে সে গুরুত্ব পাবে না। এটা নিয়ে আবার ঝগড়া হলো, মতবিরোধ হলো, অবশেষে সেটাও রাজি হলো। তারপর এটা এখানে আমাদের অফিসে এরা করবে। আমি জানা তো এই অফিসে, বাংলাদেশ ব্যাংকের অফিসে এটা হতে পারবে না, এটা ভিন্ন পৃথক জায়গাতে হতে হবে। মানুষ যেন জানে তার রেগুলেটরি অথরিটি ওইটা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কনফিউজ করে ফেললে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লুয়েন্স আসতে থাকবে, যেই করো ওই করো, এটা ঠিক হবে না। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যারা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে এবং সেই বোঝার প্রতি সম্মান করে তারা সেই নিয়ম কানুন গুলো করেছে। তারা যদি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ব্যাংকের যে রেগুলেটরি নিয়ম কানুন এগুলো এটার উপরে যদি স্থাপন করতো, তাহলে মাইক্রো ক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত, ওরা আর খুঁজে পাওয়া যেত না। তারা যেহেতু এটাকে সম্মান করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটার নিয়ম ধরে ধরে তারা অগ্রসর হয়েছে, তার জন্য আজকে এতদূর অগ্রসর হতে পেরেছে। আমি তাদেরকে বাহবা দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যারা এখানে এসে কাজ করেছেন এবং এই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এতদূর নিয়ে এসছে, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজটা এতদূরে নিয়ে আসা। আরেকটা ফল হলো, এই সমস্যা শুধু বাংলাদেশের না, যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে, বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে,
তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশে সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মুন্সিগঞ্জে মাছের বাজার নিম্নমুখী, কমেছে ইলিশের দামও। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, বাজারে মাছের দরদাম কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের বাজারগুলোতে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আসলে এই বাজারে কিছুটা দাম আসলে কমেছে বলে আমরা এখানে ব্যবসায়ী এবং তাদের ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানে গত কয়েকদিনে কিন্তু ৩,০০০ টাকা করে ইলিশ মাছ বিক্রি হলে কিন্তু সেই ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে ২৫০০ টাকা করে। কিন্তু গত এক সপ্তাহে কিন্তু আসলে এই বাজারে কিন্তু আপনার ইলিশ মাছ দেখা যায়নি, সরবরাহ একেবারেই কম ছিল। এখন আজকে থেকে সরবরাহ কিছুটা বেড়েছে এবং ইলিশের দাম কিছুটা কমেছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই বাজারে এখন মাছের কি অবস্থা, দাম কেমন এবং আপনাদের নাগালের মধ্যে আছে? হ্যাঁ, মোটামুটি এখন আগের তুলনায় মোটামুটি একটু ক্রেতাদের কাছে স্বস্তি ফিরে আসছে। দাম মোটামুটি আগের তুলনায় কমছে। এখন সবাই মোটামুটি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছে মাছ কেনাকাটার ব্যাপারে। আগে থেকে অনেক দাম কমছে, আগে একটু বেশি ছিল, সেজন্য মানুষের মানে হাতের নাগালে ছিল দাম কোনো কিছু কেনার, কিন্তু এখন মোটামুটি মানুষের হাতের নাগালে, এখন মোটামুটি অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার ক্রেতারা কিন্তু বলছেন যে গত কিছুদিন আগের থেকে কিন্তু এখন কিন্তু দাম অনেকটাই স্বাভাবিক বলে আমাদের এখানকার জানিয়েছেন। তো আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে মাছের দাম কেমন, এখন কি অবস্থা আছে? এখন বর্তমানে মাছের দাম অনেকটাই সীমিত আছে, অনেকটাই কম, কারণ সামনে কোরবানির ঈদ, এই জন্য কাস্টমার নাই বাজারে, এই জন্য আমরা মনে হয় অনেক সীমিত দামে বিক্রি করি। আগে 450 বিক্রি করতাম, এখন 400 টাকা বিক্রি হয়, 380 টাকা বিক্রি হয়ে গেছে। আর বিশেষ করে আজকে বাজারে কাস্টমার নাই, হঠাৎ করে ছুটির দিনটা বন্ধ হয়ে গেছে শনিবার, এই জন্য সব অফিস আদালতে চলে আসে এখানে, এই জন্য বাজারে কোনো কাস্টমার নেই। এই যে ব্যাপার। ডানা, আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার ব্যবসায়ী এবং ক্রেতারা কিন্তু বলছেন যে গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু বাজার কিছুটা স্বাভাবিক আছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে বাজারের মাছ বাজারের সবশেষ খবর। ডানা। সুমন, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে মাছের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদ সামনে রেখে ময়মনসিংহের খামারে চলছে গরু মোটাতাজাকরণ। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, গরু মোটাতাজাকরণ কেমন চলছে? খামারিরা কি কোনো বিশেষ প্রস্তুতি নিয়েছেন কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তারা প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন। অর্থাৎ আমি যে জায়গাটিতে রয়েছি সেটি ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদীয়া ময়মনসিংহ এগ্রো ফার্মে রয়েছে। অর্থাৎ সেই ফার্মটি 2022 সাল থেকে পরিচালিত হয়ে আসছে। অর্থাৎ 5 জনে সেই খামারটি কিন্তু দিয়েছেন এবং তারা বলছেন যে অন্যান্য বছরের নেই, এবছরও কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেই লক্ষ্যে ঈদকে সামনে রেখে তারা গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া সুন্দরভাবে করছেন এবং আমরা সকাল থেকেই এখানে আছি এবং আমরাও দেখছি দেশি এবং শাহিওয়াল জাতের বিভিন্ন ষাঁড় গরু কিন্তু তাদের এই ফার্মটিতে রয়েছে এবং তারা বলছেন যে অন্যান্য বছর তারা মোটামুটি লাভবান করেছিলেন এবং এবছরও তারা লাভের মুখ দেখবেন এবং তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু বেচা কেনা শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যারা কুরবানি করবেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আসছেন এবং সেই গরুগুলো দেখছেন এবং গরুগুলো দেখে কিন্তু অনেকেই তারা গরু কিনে কিন্তু এখানে রাখছেন এবং বেশ কয়েকটি গরু ইতিমধ্যেই বিক্রি হয়েছে, ষাঁড় গরু। এবং আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এখানে মোটামুটি বলা যায় যে 80,000 থেকে শুরু করে প্রায় 3.5 লাখ টাকা পর্যন্ত গরু
রয়েছে এবং বিভিন্ন জাতের ষাঁড় গরু কিন্তু এখানে লালন পালন করা হয়, অর্থাৎ সারা বছরে এই এখান থেকে গরু বিক্রি করা হয় এবং বিভিন্ন কুরবানি সহ নানান অনুষ্ঠানে কিন্তু এখান থেকে গরু ক্রয় করেন ব্যবসায়ী সহ অন্যান্য যারা আছেন, তারা কিন্তু এখান থেকে গরু ক্রয় করেন। অর্থাৎ যারা এই ফার্মটি পরিচালনা করেন, অর্থাৎ তাদের মধ্যে একজন রয়েছেন আজাহার। আমরা একটু যুক্ত হতে চাই, আসলে এইবার কুরবানি ঈদকে সামনে রেখে এই যে আপনার গরুগুলো রয়েছে, কোন গরুর চাহিদা বেশি? আমাদের এখানে সব দেশি গরুর চাহিদা আছে ইনশাল্লাহ। আমরা ওইভাবেই আমাদের যারা আছে গরু নিতে আসে তাদের জন্য আমরা গরু রেডি রাখছি, ইনশাল্লাহ আসলে পাবে। ইতিমধ্যেই কি বেচা বিক্রি শুরু হয়েছে কিনা? জি, আমরা আমাদের অনলাইন একটা পেজ আছে ময়মনসিং এগ্রো ফার্ম নামে, ওইটাতে আমরা 530 টাকা করে সেল করতেছি। অলরেডি 8টা গরু আমাদের সেল হয়ে গেছে এবং আমাদের ওই পেজ শুরু হওয়া আর আমাদের ময়মনসিং ব্রহ্মপুত্র নদের পাশে কাস্টমার ইনশাল্লাহ প্রত্যেক দিন আসতেছে, দেখতেছে, পছন্দ হলে বুকিং দিয়ে যাচ্ছে, এভাবে ইনশাল্লাহ চলছে আমাদের। তিনি বলছিলেন যে ইতিমধ্যেই তাদের অনলাইনের মাধ্যমে এবং সশরীরে এসেও কিন্তু যারা কুরবানি করবেন তারা তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বেচা বিক্রি শুরু হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহ জেলায় এবার কুরবানির লক্ষ্যমাত্রা রয়েছে 2 লাখ এবং যদিও সেই চাহিদা অনুযায়ী গরু প্রস্তুত রয়েছে, কুরবানির পশু প্রস্তুত রয়েছে প্রায় 2.5 লাখ। তারা বলছেন যে যে গরু অতিরিক্ত রয়েছে, সেই অতিরিক্ত গরু এবং মানুষের চাহিদা অনেক রয়েছে এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু যে গরু, সেই গরু প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি হাটে প্রাণী সম্পদ কর্মকর্তাদের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম কিন্তু প্রতিনিয়ত কাজ করবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা তারা একটি অনলাইনের মাধ্যমে একটি হাট বসিয়েছেন এবং সেই হাটেও কিন্তু তারা ব্যাপক সাড়া পাচ্ছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গরু মোটা তাজাকরণ নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদকে সামনে রেখে ময়মনসিংহের খামারে খামারে চলছে গরু মোটা তাজাকরণ, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সরকারের নেওয়া পর্যটন নিয়ন্ত্রণ এবং মাছ ধরার উপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্যে কিছুটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, জীববৈচিত্র্যে কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? স্থানীয়রা এবং পর্যটকরা এই পরিবর্তন সম্পর্কে কি বলছেন? ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, আমরা কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে একটি সেরা দ্বীপ। সেখানে জীববৈচিত্র্য রক্ষার্থে সরকার 9 মাস পর্যটক বন্ধ রেখেছে, যেটা বন্ধ রাখার ফলে কক্সবাজারের পর্যটনের যদিও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে, কিন্তু প্রাণ প্রকৃতি ফিরে এসেছে পরিবেশের মধ্যে। পরিবেশের যেই উদ্দেশ্যে করা হয়েছে, যেহেতু এটা প্রবাল দ্বীপ, এখানে যত লোক সংখ্যা কম হবে তাহলে প্রবালের বৃদ্ধি হবে এবং এখানকার যেই জীববৈচিত্র্য এবং এখানে যে মানুষের যেই পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য যে দরকার, সেটি রক্ষা হবে বলে পরিবেশ বিজ্ঞানীরা এবং বিভিন্ন যারা এটা নিয়ে গবেষণা তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে পরিবেশের মানুষের কাছে যেটা আমরা এসে শুনেছি, পরিবেশ এবং মানুষ দুইটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয় নাই, এটা ছিল স্থানীয়দের অভিযোগ। এবং আজকে কোস্টগার্ড সপ্তাহব্যাপী একটি তাদের সচেতনামূলক এবং ত্রাণ বিতরণ প্রোগ্রাম শুরু করেছে এবং সেটি তারা কার্যক্রমটি 1 সপ্তাহ যাবত জনগণের মধ্যে পরিবেশকে কিভাবে রক্ষা করে মানুষ কিভাবে এটাকে বাঁচিয়ে রাখা যায় সেটার জন্য তারা আমাদেরকে আজকে এখানে বিভিন্ন ব্রিফ করেছেন কোস্টগার্ড এবং যৌথ বাহিনী। বিশেষ করে ডানা সেটি হলো যে কক্সবাজারের যেই সেন্ট মার্টিন দ্বীপটি, সেটা এখানে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ এখানে বসবাস করে, কিন্তু তাদের জীবন যাপনের জন্য তেমন কোনো পর্যটন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা এখনো গড়ে ওঠে নাই। সেটা যদি গড়ে না ওঠে তাহলে তাদের এই যে পরিবেশ লোকগুলোকে যদি অন্যত্র সরিয়ে নেয় অথবা তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে যে সীমান্তবর্তী জেলার যে মাদক এবং চোরাচালানের যে বিষয়টি আছে সেটা দিন দিন বৃদ্ধি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সেটার জন্য সরকার এবং পরিবেশ যদি রক্ষা করতে হয় তাহলে পরিবেশ রক্ষার জন্য মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য হয়তো তাদেরকে অন্যত্র সরিয়ে দিতে হবে এবং তাদেরকে এখানে অন্য ধরনের কার্যক্রম চালানোর জন্য মৎস্য আহরণ সহ যেহেতু বন্ধ রয়েছে, তারা তাদের জীবন জীবিকা এবং বিশেষ করে প্রাণী সহ যেগুলো রয়েছে তারা খাদ্য অভাবে ভুগছে বলে তারা 3 বেলা 3 মুঠো খাওয়ার জন্য যে অভাবটুকু রয়েছে সেটার জন্য তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং যে বিষয়টি সেটা হলো যে সরকারের উদ্যোগ যদি নেয়, পরিবেশ রক্ষা যেমন দরকার, মানুষের মান উন্নয়নের জন্য মানুষকে সচেতনমূলক এবং পরিবেশের ভারসাম্যমূলক এখানে ব্যবসা বাণিজ্য তাদের কর্মসংস্থান সৃষ্টি করা দরকার বলে আমাদেরকে স্থানীয় জনগণ জানিয়েছে এবং তারা
তারা জানিয়েছে যেটা যদি ভবিষ্যতে তাদের এইটা পরিবেশের সাথে তাদের জীবনের জন্য রক্ষা করা হয় সে বিষয়ে জানানোর জন্য উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ জানা। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।